কারণ এর আগে উত্তরবঙ্গ ভেসেছিল টানা বৃষ্টিতে, অতি ভারী বৃষ্টিতে। দেখিয়েছিলাম আমরা মানুষের কি অসহায় অবস্থা। এবার দক্ষিণবঙ্গেও একেবারে টানা বৃষ্টি, অতি ভারী বৃষ্টিতে ভেসে যাচ্ছে একের পর এক জায়গা, বিভিন্ন নদী যেগুলো একেবারে গ্রীষ্মকালে দেখাই যায় না জল, সেই জল একেবারে বিপুল খরস্রোতা নদী হয়ে যাচ্ছে। তবে কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। সেখানে দুর্গাপুরে প্রাচীন পুকুর পাড় ভেঙে গেছে, সেখানে মাছ ধরতে উৎসাহী দুর্গাপুরে এক শ্রেণীর মানুষ, এক অংশের মানুষ একেবারে মাছ ধরতে উৎসাহী। দেখুন কিভাবে টানা বৃষ্টি, সেই বৃষ্টিতে জল একেবারে খরস্রোতা, তার মধ্যেই একেবারে সাহসে ভর করে রিস্ক নিয়ে, ঝুঁকি নিয়ে মাছ ধরতে ব্যস্ত। ঝাঁকে ঝাঁকে মাছ আসছে, সেই মাছ দেখুন একেবারে টাটকা মাছ, বিরাট বিরাট মাছ। জলের তোরে একাধিক মাছ বেরিয়ে রাস্তায় বড় বড় মাছ ধরতে হুড়োহুড়ি স্থানীয়দের। সেই বড় বড় মাছই তো পেল অন্ডালের উখড়ার শুকো পুকুরের ছবি। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, যথেষ্ট ঝুঁকি নিয়ে মাছ ধরা, এটা তো উচিত না। মাছ ধরবেন উৎসাহী, কিন্তু এ তো ভেসেও যেতে পারেন। দেখো যে একেবারে যে শুকো পুকুর, উখড়ার যে শুকো পুকুর বহু প্রাচীন পুকুর, এবং যেভাবে বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টির জন্য কিন্তু এই পুকুরে বাঁধ ভেঙে গিয়ে কিন্তু একেবারে হুড়মুড়িয়ে জল বেরিয়ে যায়, এবং যে পুকুরে যে মাছ মজুদ ছিল সমস্ত মাছ বেরিয়ে যায়। এই খবর ছড়াতেই কিন্তু এলাকার মানুষ তারা ভিড় জমা এবং হইচই পড়ে যায় রীতিমতো, এবং এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার মানুষ সকাল থেকেই কিন্তু তারা মাছ ধরতে ব্যস্ত। কিন্তু এই খবর পেয়ে সেখানে কিন্তু পুলিশ প্রশাসন গিয়ে পৌঁছায় এবং তাদেরকে হটানোর চেষ্টা করলেও কিন্তু উৎসাহী মানুষ তারা কিন্তু একেবারেই মাছ ধরতেই ব্যস্ত, এবং সময় যত পেরিয়ে যাচ্ছে এলাকায় কিন্তু এই মাছ ধরার জন্য ভিড় জমছে, এবং প্রত্যেকেই যারা মাছ ধরছেন জীবনের ঝুঁকি নিয়ে তারা একদম জীবনের ঝুঁকি নিয়ে। এটা অবশ্যই প্রশাসনের দেখা উচিত, কারণ বিভিন্ন জায়গায় এই আনন্দের ছবি নেই, এই ফুর্তির ছবি নেই। এবার চলে যাব বীরভূমে যাব, তবে তার আগে স্থানীয় বাসিন্দারা কি বলছেন দেখুন। কয়েক লাখ টাকার মাছ চলে গেল আমার পুরো মাঠে, পুরো ইয়েতে মাছ পুরো ছড়িয়ে গেছে। আমরা একদম সর্বশান্ত, কিচ্ছু করার নেই, চোখের সামনে দেখছি পুরো ভাসছে গেল। পুকুর ভেসে যাচ্ছে, কয়েক লাখ টাকার মাছ নষ্ট হলো একটা পুকুর ভেসেই ওই রকম অবস্থা। আর এখানে দেখুন বীরভূমের বিভিন্ন ছবি দেখাবো। দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টিতে বিভিন্ন জায়গায় জলমগ্ন, দেখুন কি অবস্থা। ঘরে জল ঢুকে গেছে সমস্ত জায়গায়। দুবরাজপুরের ছবি দেখছেন, বীরভূমের দুবরাজপুরের ছবি। বৃষ্টিতে জলমগ্ন দুবরাজপুরের লোবা গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। এগুলো ঝিরুল, আমুরি, শিমুলডিহি সহ বেশ কয়েকটি গ্রাম জলে ভাসছে। মাঠ, ঘাট, পুকুর, রাস্তা সব এক। এবার দেখুন বক্রেশ্বর, বীরভূমের বক্রেশ্বর নদীতে কিভাবে জল বেড়েছে। তার ফলে শিউরি, জানুরি রাস্তার ব্রিজের ওপর দিয়ে বইছে বক্রেশ্বর নদীর জল। সমস্যায় বাসিন্দারা। প্রধান রাস্তার সাথে, প্রধান যে রাস্তা তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জানুরি, কোমা, ভগীরথপুর সহ বেশ কয়েকটি গ্রামের। শিউরি থেকে এই সমস্ত গ্রামগুলি যাওয়ার এটাই প্রধান রাস্তা। সেই রাস্তার উপর দিয়ে কিভাবে জল বইছে দেখুন। সব এক, পুকুর, নদী, মাঠ, ঘাট সব এক। এবার দেখুন কুলে নদী, মোহাম্মদ বাজারের আঙ্গারগড়িয়া থেকে সেকেড্ডা যাওয়ার রাস্তায় গিরিপুরের কাছে ব্রিজের ওপর দিয়ে বইছে জল। 15 থেকে 20টি গ্রামের মানুষের যাতায়াত করছেন ঘুর পথে। দেখুন অবস্থা, রাস্তার উপর দিয়ে জল বইছে। কে রিস্ক নেবে, কে ঝুঁকি নেবে এই রাস্তার উপর দিয়ে চলার? কিন্তু কিছু করার নেই। প্রশাসনই বা কি করবে? প্রকৃতির মার, সেই বৃষ্টি, অতি ভারী বৃষ্টি, আর সেই অতি ভারী বৃষ্টিতে এই রকম অবস্থা। সরাসরি চলে যাব প্রতিনিধি সুপ্রতিমের কাছে। সুপ্রতিম, কত মানুষ এখনো পর্যন্ত জলবন্দী, কত মানুষ এখনো পর্যন্ত ক্ষতিগ্রস্ত, কি জানা যাচ্ছে? চলে যাও। দেখো, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বীরভূমে যেভাবে বৃষ্টি শুরু হয়েছে গতকাল রাত থেকে, তাতে কিন্তু বিভিন্ন জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে। যে মোহাম্মদ বাজারের কুলে নদীতে জল পেরেছে, তার ফলে সেখানে একটা প্রায় 15টা থেকে 20টা গ্রাম কিন্তু ঘুরপথে যাতায়াত করছে। তারা শিউরি থেকে জানুরি কোমা যাওয়ার রাস্তায় সেখানেও কিন্তু যে চন্দ্রভাগা নদী রয়েছে সেখানেও জল বেড়েছে, সেখানেও কিন্তু বেশ কয়েকটা গ্রাম বিচ্ছিন্ন। এছাড়া বক্রেশ্বর নদীতে জল বেড়েছে, এবং বক্রেশ্বর মন্দির যাওয়ার যে প্রধান রাস্তা সেই নদীতেও কিন্তু জল বেড়েছে। এবং এই যে কোমা
থেকে জানুয়ারি এবং এই যে দুবরাজপুরের লোবা এই সমস্ত এলাকায় জল পড়েছে এবং সেখানে বিভিন্ন জায়গায় জল বেড়েছে, এবং যেটা প্রশাসনের তরফে কিন্তু ইতিমধ্যে নজর রাখা হচ্ছে, যেমন বৃষ্টি যতক্ষণ পড়বে নদীগুলোতে জল বেশি থাকবে এবং এরপরে কোনো এলাকায় মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা, কারণ যে সমস্ত জায়গায় কিন্তু ইতিমধ্যে চাষের জন্য কিন্তু মাঠে জল ছিল এবং সেই জল তার সঙ্গে বৃষ্টির জল, নদীর জল এবং গ্রামে যে জলগুলো ঢুকছে তাতে কোথাও সমস্যা হচ্ছে কিনা। বেশ কিছু গ্রাম ইতিমধ্যে সমস্যা শুরু হয়েছে, যেগুলো প্রশাসন দেখছে, প্রশাসনের আধিকারিকরা বিভিন্ন জায়গায় যাচ্ছে। বিশেষ করে খাবার জলের সংকট দেখা দেবে তো সুপ্রতিম, কোনো রকম সাহায্যের জন্য প্রশাসনের সঙ্গে কথা বলবে। একদমই, এবং যে সমস্ত সংকট দেখা দিচ্ছে তাতেও কিন্তু প্রশাসন পাশে রয়েছে, অর্থাৎ সব দিক দিয়ে যদি বলা যায় যে চাষবাস থেকে শুরু করে সব দিক থেকে কিন্তু বীরভূম জেলা একটা অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে রয়েছে। বৃষ্টি হচ্ছিল না দক্ষিণবঙ্গে, সবাই বলছিলেন বৃষ্টি কোথায়, তারপরে এমন বৃষ্টি শুরু হলো, এবার দক্ষিণবঙ্গ ভাসছে। দেখাবো অন্য জেলাগুলো, কিন্তু তার আগে এখানকার বাসিন্দারা কি বলছেন সেটা দেখাবো। স্কুল যাচ্ছিলাম, রাস্তাটা বন্ধ হয়ে গেছে, রাস্তায় জল উঠে গিয়েছে, কোনো গাড়ি বেরোচ্ছে না। মাঝরাত থেকে প্রচণ্ড বৃষ্টি হওয়ার কারণে আজকে এই বিপর্যস্ত অবস্থা। প্রত্যেক বছরই এই বর্ষার সময় এটা হয়, সুরাহা তো আমরা আশা করছি হোক, হয় না। এখানে এত স্রোত আছে যে কোনো সাইকেল বা কোনো গাড়ি বেরোলে সঙ্গে সঙ্গে নামিয়ে দেবে। শুধু বৃষ্টি, অতি ভারী বৃষ্টি নয়, বিভিন্ন জলাধার উপচে পড়ছে। সেই জলাধার থেকে, ব্যারাজ থেকে যে জল ছাড়া হচ্ছে, তাতেই দুটো নদী দেখাবো। একটা হচ্ছে কোপাই, আরেকটা হচ্ছে অজয় নদ। কোপাই এবং অজয় নদ, যে কোপাই বোলপুরে শান্তিনিকেতনের মানুষের কাছে বা যারা শান্তিনিকেতন পছন্দ করেন তাদের কাছে একটা আকর্ষণীয় জায়গা। কোপাই হচ্ছে তাদের কাছে একটা মনের জায়গা, মনের নদী। সেই নদী গ্রীষ্মকালে দেখাই যায় না, সরু ফিতের মতো। আর এখন দেখুন সেই কোপাই নদীর কি অবস্থা, রাস্তার ওপর দিয়ে, ব্রিজের ওপর দিয়ে জল বইছে। এবার অজয় নদ দেখাবো। এবার অজয় নদ, এটা হচ্ছে কোপাই। ভাবাই যায় না কোপাইয়ের এইরকম, হ্যাঁ হয়, বিভিন্ন সময় হয়, কিন্তু এই রকম অবস্থা, সেই রিস্ক নিয়েই চলছে যাতায়াত। এবার কঙ্কালীতলা, আপনারা যারা পর্যটক, যারা পুণ্যার্থী, বহু মানুষ এই কঙ্কালীতলায় পুজো দিতে চান, যারা যান, এটাও একটা সতীপীঠ। সেই কঙ্কালীতলা ভাসছে, কঙ্কালীতলা কোপাই নদীর জলে ভাসছে একেবারে। পাশ দিয়েই গেছে কঙ্কালীতলার, পাশ দিয়ে গেছে কোপাই নদী। সেই কঙ্কালীতলা মন্দির একেবারে ভেসে যাচ্ছে। কঙ্কালীতলায় যাওয়া অসম্ভব এই সময়। দেখছেন শান্তিনিকেতন, কঙ্কালীতলা, জয়দেব, এই সমস্ত জায়গায় কোথাও অজয় নদ, কোথাও কোপাই নদী। আর কঙ্কালীতলা থেকে সরাসরি দাঁড়িয়ে আছেন আমাদের প্রতিনিধি একদম লাইভে, ইন্দ্রজিৎ রুজ। কি অবস্থা ইন্দ্রজিৎ, কোপাইয়ের এইরকম অবস্থা? গ্রীষ্মকালে কোপাই একটা ফিতের মতো থাকে, এখন তো বিপর্যস্ত। একদমই তাই অয়নদা, যেমন গ্রীষ্মকালে কোপাই নদীকে কিন্তু একবারে দেখাই যায় না, কিন্তু এখন এই একদিনে যে ভারী বৃষ্টি, সেই ভারী বৃষ্টিতে কিন্তু যে সমস্ত জলাধারগুলো জল ছেড়েছে, তার পরবর্তী সময় দেখা যাচ্ছে যে কোপাই যে দিক দিয়ে গেছে, অর্থাৎ গোয়ালপাড়া, শান্তিনিকেতন, পাশাপাশি সতীপীঠ কঙ্কালীতলার পাশ দিয়েও বয়ে গেছে এই কোপাই নদী। আর তার জেরেই কিন্তু সতীপীঠ যে কঙ্কালীতলা, সেই কঙ্কালীতলা সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে পড়েছে। ইতিমধ্যে প্রশাসনের গেছেন মন্দিরে হচ্ছে। একদমই দেখো, বেশ কিছু পুণ্যার্থী কিন্তু জল টপকে তারা মন্দিরের দিকে যাচ্ছিলেন এবং সেই সমস্ত পুণ্যার্থীকে কিন্তু ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কারণ আস্তে আস্তে যত সময় যাচ্ছে তত কিন্তু জল কিন্তু আস্তে আস্তে বাড়ছে অয়নদা, তাতেই কিন্তু প্রশাসন নজর রাখছে এবং যাতে কোনো অপ্রীতিকর না ঘটনা ঘটে তার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে। চত্বরের কি অবস্থা? মন্দির চত্বর, যেখানে মায়ের মূর্তি ছবি রয়েছে, সেখানে কি অবস্থা? মূর্তি রয়েছে যেখানে, একদমই দেখো, এখনো পর্যন্ত মন্দিরে যে গর্ভগৃহ বলা হয়, সেই গর্ভগৃহের মধ্যে কিন্তু জল কিন্তু প্রবেশ করেনি, ঠিক কথাই, কিন্তু যে মন্দির চত্বর, যে এলাকা যেখানে পুজো হয়, যেখানে সাধারণ মানুষ এসে বসে, সাধারণ মানুষ বা ভক্তরা যেখানে যায়, সেই জায়গা কিন্তু সম্পূর্ণভাবে জলমগ্ন হয়ে গেছে। এক হাঁটু, ইতিমধ্যে এক হাঁটু কিন্তু জল হয়ে গেছে সম্পূর্ণভাবে, এবং আস্তে আস্তে যতটা সময় যাচ্ছে তত কিন্তু জল কিন্তু বাড়ছে। এমনটাই কিন্তু বাংলায় যারা চোখ রেখেছেন তাদের অনেকেই এই কঙ্কালীতলা মন্দিরে গেছেন।
গেছেন, দেখছেন কি অবস্থা কঙ্কালীতলা মন্দিরের, একদিকে অতি ভারী বৃষ্টি এবং আরেকদিকে ব্যারাজ থেকে জল ছাড়ার প্রভাব। যদিও গর্ভগৃহে এখনো পর্যন্ত জল ঢোকেনি, কিন্তু গোটা কঙ্কালীতলা মন্দির চত্বর একেবারে জলে ভেসে যাচ্ছে। আর পর্যটকরা যারা পুণ্যার্থী তারা কেউ কেউ গেছেন, তাদেরকে যেতে বারণ করা হচ্ছে, যাওয়া ঠিক নয়, এই মুহূর্তে দুর্ঘটনায় পড়তে পারেন। দেখুন স্থানীয় বাসিন্দা পর্যটক তারা কি বলছেন। ব্রিজের উপর দিয়ে জল যাচ্ছে, কোথাও কি ভয় লাগছে? ভয়ের ব্যাপারটা তো একটা আছেই, মানে জল একটু কম ছিল, জল বাড়তে শুরু করেছে এখন, যেটা দেখতে পাচ্ছি। এবার এখানকার প্রশাসনও আছে, তারা সতর্ক করছে মানুষকে যে এই ব্রিজের ওপর উপর যেন না যাওয়া হয়। এরপর তো যাতায়াত বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, এরপর যাতায়াত বন্ধ হয়ে যাবে। দারুণ দৃশ্য, বন্ধ হয়ে গেল রাস্তা, ও আবার একটু পরে চালু হবে, জলটা নেমে গেল। কোথাও কি বিপজ্জনক মনে হচ্ছে যে ব্রিজের উপর দিয়ে জল যাচ্ছে? একটু তো মনে হচ্ছেই, জল তো বাড়ছেই, আরো রাতে আরো বৃষ্টি হবে, দেখা যাক কি হয়। এবার বর্ধমানের ছবি দেখাবো। বর্ধমানে বাঁকা নদীর জলে পুরসভা এলাকা, বাঁকা নদীর জলে পুরসভা এলাকা, একটা ওয়ার্ডের এই রকম অবস্থা। খাটের নিচে জল, সমস্ত কিছু খাটের ওপরে রাখতে বাধ্য হয়েছেন স্থানীয় বাসিন্দারা। বাঁকা নদীর জলে উপচে প্লাবিত এটাও সেই জলাধার থেকে জল ছাড়া, ব্যারাজ থেকে জল ছাড়া। বর্ধমান পুরসভার এটা হচ্ছে 19 নম্বর ওয়ার্ডের পীরবাহারাম ও ডাঙ্গাপাড়া সাহাচেতন এলাকা। এক টানা বর্ষণে জলবন্দী হয়ে পড়েছে 3 নম্বর 4 নম্বর ওয়ার্ডের বাজে প্রতাপপুর, তার আশপাশের বিস্তীর্ণ এলাকা। এবার দেখুন বর্ধমানের পালিতপুরে রেলের সাবওয়ে দিয়ে বন্ধ হয়ে গেল যান চলাচল। আমাদের যেমন পাতিপুকুরের অবস্থা হয়, ঠিক সেই রকম অবস্থা কলকাতার পাতিপুকুরের যেমন অবস্থা হয়, সেই সাবওয়ে যান চলাচল দেখুন জলবন্দী। আশপাশের বিস্তীর্ণ এলাকা, জল ঢুকে গেছে ঘরে, অনেকেই ঠাঁই নিচ্ছেন স্কুলের অস্থায়ী ত্রাণ শিবিরে। আর এবার এই পূর্ব বর্ধমান জেলার ভাতারের ছবি দেখুন। ভাতার বাজার সহ সংলগ্ন এলাকা প্লাবিত। বর্ধমান কাটোয়া রাজ্য সড়কের ওপর দিয়ে তীব্র জলের স্রোত, কত হাজার মানুষ, কত মানুষ এফেক্টেড। কথা বলবো প্রতিনিধি শরদিন্দুর সঙ্গে। শরদিন্দু, কতগুলো গ্রাম, কত হাজার মানুষ এই মুহূর্তে সংকটে? দেখো, শুধুমাত্র ভাতার ব্লকেই যদি বলা হয় 20টি গ্রাম জলমগ্ন হয়ে গেছে এবং বর্ধমান 1 নম্বর ব্লকেও 10টা গ্রাম জলবন্দী হয়ে গেছে। তো যেমনটি বলছিলে তুমি যে বর্ধমানে বাঁকা নদীর জল তো বেড়েইছে, তার সঙ্গে এই যে ডিবিসির ছাড়া জল, দুয়ে মিলে কিন্তু বৃষ্টি এবং ডিবিসির ছাড়া জলে বর্ধমান শহরের বাঁকার উচ্চতা অনেকটা বেড়ে গেছে এবং তার ফলে সাহাচেতন থেকে শুরু করে ডাঙ্গাপাড়া, ধোকরা শহীদ এইসব এলাকায় জল ঢুকছে। তেমনই পালিতপুর এলাকা, সেখানে যে রেলের এই যে গুরুত্বপূর্ণ একটা সাবওয়ে, এখান দিয়ে 4 চাকা এবং বড় বড় গাড়ি যাতায়াত করে, সেখানে 12 ফুট জলের তলায় সেই এলাকা, তার ফলে সেখান দিয়ে আর যে যান চলাচল করতে পারছে না। ঠিক তেমনই ভাবে তার আশপাশেরও বেশ কিছু গ্রাম প্লাবিত। ভাতারে একেবারে বর্ধমান কাটোয়া রোডের উপর দিয়ে জল বইছে এবং ভাতারের মুরাতিপুর, সেখানে বাদশাহী রোডের উপর দিয়েও জল বইছে এবং অবিলম্বে যে নালা সংস্কারের দাবিতে সেখানে অবরোধ পর্যন্ত করেছেন এলাকার বাসিন্দারা। অনেকেই ত্রাণ শিবিরে চলে যাচ্ছেন, বিভিন্ন স্কুলে তাদের নিকাশি নালাগুলো সংস্কার হয় না ঠিকমতো, তাই অভিযোগ শরদিন্দু। এমনই অভিযোগ যে যেহেতু নিকাশি নালাগুলো সংস্কার হয়নি, তার নাব্যতা কমে গেছে, তার ফলে সেই জল ধারণ ক্ষমতা আর তার নাই, ফলে সেই জল রাস্তার উপর দিয়ে বইছে, যান চলাচল বন্ধ হয়ে যাচ্ছে এবং এলাকার বাসিন্দারা জলবন্দী হয়ে পড়েছেন। এলাকার বেশ কিছু গ্রাম জলবন্দী হয়ে পড়েছে। আমরা নিশ্চয়ই চাইবো যে নিকাশি নালাগুলো দ্রুত সংস্কার করা হোক, না হলে এইরকম পরিস্থিতি হবে প্রতি বছর। কাটোয়ায় দেখুন, কাটোয়া 8টা ওয়ার্ড জলবন্দী, 8টা ওয়ার্ড জলবন্দী, একসাথে 8টা ওয়ার্ড, একেবারে মানুষ বিপর্যস্ত, লক গেট বন্ধ। তাই এই রকম অবস্থা। কাটোয়ার 8টা ওয়ার্ড বৃষ্টিতে জল জমে বিপত্তি। জল যখন এই যে জল জমেছে দেখুন, কল, অর্ধেক কল, টিউবওয়েল, সেটা একেবারে ডুবে গেছে। রাস্তা কতটা রাস্তার ওপর দিয়ে একেবারে বইছে জল দেখুন। এই হচ্ছে কাটোয়ার অবস্থা। এই কাটোয়ার অবস্থা কেন লকগেট বন্ধ, কেন এরকম অবস্থা হলো জানবো প্রতিনিধি রণদেবের সঙ্গে। রণদেব, কেন লকগেট বন্ধ? সেচ দপ্তর কি বলছে, পুরসভা কি বলছে?
হ্যাঁ দেখো, এই কাটোয়ার বানভাসী অবস্থার কিন্তু কারণ হিসাবে পুরসভা দাবি করছে যে লক গেট বন্ধ আছে, যে নিকাশি নালার ব্যবস্থা কিন্তু খুব ভালো থাকলেও লক গেট বন্ধ ছিল, সেই কারণে বানভাসী অবস্থা বৃহস্পতিবার রাতের বৃষ্টিতে। কিন্তু সেচ দপ্তরের দাবি যে এই লক গেটে আমাদের কর্মী ছিল এবং কর্মী বলছে যে একটা লক গেট তারা খুলে দিয়েছিল, আর একটি লক গেট কে বা কারা বন্ধ করে দিয়ে চলে গেছে। কিন্তু পুরসভার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে সেচ দপ্তরের নজরদারির অভাবে মাছ ধরার কারণে কিছু স্থানীয় মানুষ ওই লক গেট বন্ধ করে মাছ ধরেছে এবং সারা রাত সেখানে লক গেট বন্ধ থাকায় 8টা ওয়ার্ড সম্পূর্ণভাবে বিপর্যস্ত হয়েছে, বানভাসী অবস্থা হয়েছে। এছাড়া আরো 2টো ওয়ার্ড কিন্তু বানভাসী অবস্থা আছে, সেখানে নিকাশি নালার কোনো ব্যবস্থা নাই। সেটা হচ্ছে 20 নম্বর ওয়ার্ড এবং 12 নম্বর ওয়ার্ড। এই মুহূর্তে যে অবস্থা, তাতে সেচ দপ্তরের লোকও কিন্তু লক গেটের কাছে গেছে এবং পুরসভার কর্মীরাও লক গেটের কাছে গিয়ে ব্যবস্থা দেখছে। আমার সঙ্গে এখন লক গেট খুললে পরে জল নামে কিনা, এই জল যা জমেছে তার নামার ক্ষেত্রে আরো অসুবিধার মধ্যে পড়বেন কিনা সাধারণ মানুষ। এ ভুল হয়ে গেছে সেচ দপ্তরের, কিন্তু সেচ দপ্তরের কর্মীর, কিন্তু এই ভুল স্বীকার করে কি মানুষকে অস্বস্তি থেকে মুক্তি দেওয়া যাবে? সারা রাত বৃষ্টি হওয়ার জন্য বাড়িতে জল ঢুকে গেছে, শুনলাম সুইচ গেট বন্ধ ছিল রাতে, সকালে মিউনিসিপ্যালিটি খুলেছে, তারপর জল আস্তে আস্তে কমছে, দোতলার উপরে থাকতে হচ্ছে। 2000 সালের পর এই প্রথম। সুইচ গেট তো চেনতলা দিয়েও লক থাকে, কিন্তু সেটাও নাই। ও তো যে কোনো ব্যক্তি এসে নিজের স্বার্থের জন্য হয়তো ওখানে, আমরা যেটা শুনলাম এলাকাবাসীর কাছ থেকে যে মাছ ধরার কিছু নাকি কিছু লোকজন ওটা বন্ধ করে দিয়েছে যে ওই ফানে মাছ ধরবে। আমরা কাটোয়া থানাকেও বলেছি যে এটা কে বা কারা করেছে তাদেরকে একটু খুঁজে বার করার জন্য, কারণ এটা বন্ধ হওয়া মানে আমাদের শহর কিন্তু জলের তলায় হয়ে যাবে। এখানে তো আমরা কাটোয়াতে এতটা জল কখনোই দাঁড়ায় না, যতই বৃষ্টি হোক না কেন। গেটটা বন্ধ করে দেওয়ার ফলে, যার জন্য কে বন্ধ করে দিয়েছে ঠিক আমরা জানি না, কিন্তু গেটটা বন্ধ করে দেওয়ার ফলে এই জলটা জমেছে, হ্যাঁ, যার জন্য এই পরিস্থিতি। পুরসভা ব্যবস্থা নিচ্ছে, লক গেট পাহারা দেওয়ার জন্য একজনকে নিযুক্ত করা হয়েছে। এটা কোন এলাকা বলতে পারবেন? অবাক হয়ে যাবেন শুনলে পরে। এই রকম জলমগ্ন পুরো অন্ডাল বিমানবন্দর। হ্যাঁ, অন্ডাল বিমানবন্দরের এই ছবি পুরোটাই জলমগ্ন, আর তাই জন্য বিভিন্ন বিমান পরিষেবা একেবারে বিঘ্ন। অন্ডাল হায়দ্রাবাদ, অন্ডাল বেঙ্গালুরু, অন্ডাল দিল্লি, কি করে যাবে? একেবারে জলমগ্ন অন্ডাল বিমানবন্দর। কথা বলবো প্রতিনিধি অর্পণের সঙ্গে। অর্পণ, কখন থেকে এই অবস্থা? দেখো, সকাল থেকে একেবারে অন্ডালের যে কাজী নজরুল ইসলাম বিমানবন্দর রয়েছে, সেই বিমানবন্দর চত্বর কিন্তু একেবারে জলমগ্ন হয়ে পড়ে এবং এই ছবি কিন্তু রাত থেকে যে টানা বৃষ্টি, এই বৃষ্টির কারণে বিমানবন্দর একেবারে জলমগ্ন হয়ে যাওয়ার কারণেই কিন্তু 3টি বিমান বাতিল রাখা হয়। আজকের জন্য সিদ্ধান্ত নেয় যে আজ 3টি বিমান মূলত বাতিল থাকবে এবং এখনো পর্যন্ত কিন্তু অন্ডাল বিমানবন্দর জল নামানোর কোনো উদ্যোগ, মানে কোন রকম পদ্ধতি আছে অন্ডাল বিমানবন্দরে? দেখো, বিমানবন্দর চত্বরে কিন্তু এই জল বা বাইরের ভেতরে যে জলমগ্ন হয়েছে সেই জল কিন্তু নামানোর প্রক্রিয়া শুরু করেছে এবং দেখা যাচ্ছে জল যতক্ষণ পর্যন্ত নামছে না এলাকায় কিন্তু মানুষ ঢুকতে পারছে না, কারণ এই বিমানবন্দর বাইরে এবং ভেতরে পুরোটাই জলমগ্ন হয়ে পড়েছে, যার কারণে কিন্তু এই 3টি বিমান বাতিল করা হয়। দেখা যাক এই বিমান পরিষেবা আদৌ চালু হয় কিনা আগামীকাল, কারণ যেভাবে জল জমে আছে সেই জল নামবে কিভাবে, এটাই এখন সব থেকে বড় প্রশ্ন। আর এবার দেখাবো ভয়ঙ্কর এক ছবি। বাঁকুড়ার পাত্রসায়রে বাঁশের সাঁকো ভেঙে যাচ্ছে। দেখুন, ভেঙে যাচ্ছে বাঁকুড়ার পাত্রসায়রে এই বাঁশের সাঁকো। কয়েকজন যুবক বেঁচে গেলেন, ওই দূরে দাঁড়িয়ে কয়েকজন যুবক বেঁচে গেলেন। বাঁশের সাঁকো ভেঙে গেল, জলে তলিয়ে গেল পুরো। এটা শালী নদীর জল। শালী নদী এমন ফুলে ফেপে উঠেছে, বাঁশের সাঁকোটা ভেঙে একেবারে তলিয়ে গেল। কথা বলবো প্রতিনিধি দেবব্রতর সঙ্গে। দেবব্রত, এই শালী নদী কিরকম থাকে এমনি অবস্থায়, আর এখন কি অবস্থা? দেখো, অন্যান্য সমস্যা এই শালী নদীতে কিন্তু জল থাকে না, শুকনো অবস্থায় থাকে। তবে বর্ষার সময় কিন্তু ভয়ঙ্কর পরিস্থিতি হয় এই শালী নদী। এই শালী নদীর বন্যায় কিন্তু অতিষ্ঠ হয়ে যায় এলাকার মানুষ, অর্থাৎ শালীপাড়ের যে সমস্ত মানুষজন তারা কিন্তু আতঙ্কের মধ্যেই দিন কাটান। এই গোস্বামী গ্রামের যে বাঁশের সাঁকো রয়েছে, এই বাঁশের সাঁকোর ভরসা করে 5 থেকে 6টি গ্রামের মানুষজন কিন্তু যাতায়াত করে বিষ্ণুপুর, বাঁকুড়া, বর্ধমান, বিভিন্ন জায়গায়, হাসপাতাল, কলেজ এবং সবজির বাজার, বিভিন্ন জায়গায় কিন্তু যায় এলাকার সাধারণ মানুষ এই বাসের সাঁকো করে। কারণ প্রশাসনের কাছে যোগাযোগ করে বিচ্ছিন্ন তাদের।
একেবারেই দেখো যে গ্রামগুলি রয়েছে চতুর্দিকে জল, একটি বিকল্প পথ রয়েছে 4-5 কিলোমিটার ঘুরপথ, সেখানেও রয়েছে ভাষাপুল। অতিরিক্ত জল হলে সেই ভাষাপুলের ওপর এক বুক জল হয়। এখন সহায় সম্বল নৌকো, অর্থাৎ জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু এই নৌকোয় পারাপার করতে হবে। যেমনটাই ছবিতে তুমি দেখলে যে বেশ কিছু যুবক তাদের যে নদীও ফুলে ফেপে উঠেছে, খরস্রোতা হয়ে উঠেছে। এবার দেখাবো ব্রহ্মডাঙ্গা খাল উপচে প্লাবিত, ভাসলো সেতু ভেসে গেছে। সেতুর ওপর দিয়ে ঝুঁকির যাতায়াত দেখুন, সেতুর ওপর দিয়ে ঝুঁকির যাতায়াত করছেন মানুষ। একেবারে বিভিন্ন জলাধার ব্যারাজ থেকে জল ছাড়া এবং বৃষ্টি, দক্ষিণবঙ্গে বৃষ্টি। আবার চলে যাব দেবব্রতর কাছে। এই সেতু ভেসে যাওয়ায় কত লোক ক্ষতিগ্রস্ত, কত গ্রাম ক্ষতিগ্রস্ত হবে, কিভাবে আর ঘুরপথে কোনো যাতায়াতের আছে কিনা সম্ভাবনা? একেবারে দেখো যাতায়াতের কোনো সম্ভাবনা নেই। যে গ্রাম রয়েছে এই গ্রামের সঙ্গে যোগাযোগ সংযোগকারী এই সেতু ইতিমধ্যেই জলের তলায় রয়েছে। অর্থাৎ ব্রহ্মডাঙ্গা যে গ্রাম রয়েছে তার কিন্তু চারিদিক দিয়েই জল, অর্থাৎ তারা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তারা জানাচ্ছেন আজ সকাল থেকে কোনো রকম সরকারি আধিকারিক বা সমাজসেবী বা কোনো রকম কেউ এলাকায় যায়নি, ত্রাণ শিবির নিয়ে যায়নি। যদিও স্থানীয় বিডিও তিনি দাবি করেছেন যে গতকাল তারা গিয়েছিলেন এবং স্থানীয় যে স্কুল রয়েছে সেখানে ত্রাণ শিবির খোলার একটা প্রচেষ্টা চলছে। এদিকে আমরা জানি যে নবান্ন থেকে একেবারে জেলা শাসকদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, নিশ্চয়ই জনপ্রতিনিধি বা আধিকারিকরা তারা নিজেরা যাবেন এই সমস্ত এলাকায়, আমরা আশা করব। এবার ঘাটালের ছবি দেখাবো। ঘাটালের ঝুমি নদী কিভাবে প্লাবিত দেখুন। সেতু তৈরির কাজ শুরু হয়েছে কিন্তু তা শেষ হয়নি, তার ফলেই এই রকম অবস্থা ঝুমি নদীর। আর কিভাবে নৌকো থেকে কিভাবে পারাপার করছেন দেখুন। বাঁশের সাঁকোটা দেখুন কি অবস্থা, বাঁশের সাঁকোটা অর্ধেক হয়ে গেছে, অর্ধেকেরও কম বাঁশের সাঁকোর অবস্থা। ঝুমি নদী এমন প্লাবিত, বাঁশের সাঁকো ভেঙে গেছে। আর সেতুর কাজ শুরু হয়েছে, সেতুর কাজ এখনো শেষ হয়নি। কথা বলবো প্রতিনিধি সুকান্তর সঙ্গে। সুকান্ত, কি অবস্থা ওখানে? কত গ্রামের মানুষ এই নির্ভর করেন এই বাঁশের সাঁকোর ওপরে? দেখো দাদা, প্রায় 2টি নয় 4টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 50-এরও বেশি গ্রাম ওই ঝুমি নদী দিয়ে পারাপার করেন। যেটা জানা যাচ্ছে ঝুমি নদীর মনসুকা এলাকার প্রায় 7টি বাঁশের সাঁকো রয়েছে। সেই 7টি বাঁশের সাঁকোই ঝুমি নদীর জলে বয়ে আসা পানার চাপে ভেঙে গিয়েছে। এবং এই ঘটনা এবছর নয়, প্রতি বছরই একই ঘটনা ঘটে এবং এলাকার মানুষকে ভোগান্তির শেষ থাকে না এলাকার মানুষের। কারণ তাদের ওই খরস্রোতা যে ঝুমি নদী, সেই নদীতে জীবনের ঝুঁকি নিয়ে নৌকোয় করে পারাপার করতে হয়। আর তাদের কোথায় মাথায় রেখে গ্রামোন্নয়ন দপ্তর 2021 সালে ঝুমি নদীর উপর ভগবতী সেতু নির্মাণের কাজ শুরু করেছিল, কিন্তু সেই সেতু আজও কাজ চলছে, এখনো সম্পূর্ণ হয়নি। আমরা আশা করব যে তাড়াতাড়ি এই সেতুর কাজ শুরু হবে এবং প্রশাসন আপাতত এদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা করবে। কারণ 7টা বাঁশের সাঁকো জলের তোড়ে ভেসে গেছে। এই নদীগুলো গ্রীষ্মের সময় কিছুই থাকে না, আর এই বৃষ্টিতে জলাধার থেকে জল ছাড়ায় একেবারে ভয়াবহ অবস্থা।